কলকাতা হাইকোর্টে ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্যের রাজনৈতিক পালাবদলের পর তার বিরুদ্ধে দায়ের হওয়া সমস্ত মামলায় একসঙ্গে ব্ল্যাঙ্কেট প্রোটেকশন বা বলা যেতে পারে সার্বিক আইনি সুরক্ষা চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। কিন্তু বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে মিলল না সেই আর্জি। আদালত পরিষ্কার জানিয়ে দিয়েছে প্রতিটি মামলার ধরন আলাদা, তাই একসঙ্গে সব মামলায় ঢালাও সুরক্ষা দেওয়া সম্ভব নয়। এদিন শুনানি চলাকালীন বিচারপতি প্রশ্ন তোলেন, অভিষেকের কাছে তো ইতিমধ্যেই নির্দিষ্ট একটি মামলায় রক্ষা কবচ রয়েছে, তাহলে নতুন করে এই আবেদনের কারণ কি? জবাবে অভিষেকের আইনজীবী কপিল সিব্বল জানান, রাজ্যের বিভিন্ন জেলায় তার মক্কেলের বিরুদ্ধে একের পর এক এফআইআর দায়ের করা হচ্ছে। ইতিমধ্যে আরও 3টি নতুন এফআইআরও যুক্ত হয়েছে। ফলে প্রতিটি মামলায় আলাদা আলাদা করে আবেদন না জানিয়ে সবকটিতে একসঙ্গে একটি সামগ্রিক আইনি প্রোটেকশন প্রয়োজন। এমনকি অতীতের একটি নজির তুলে ধরে সিব্বল এও যুক্তি দেন, তৎকালীন বিরোধী দলনেতা হিসেবে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে থাকা 17টি মামলায় হাইকোর্ট বিশেষ রক্ষা কবচ দিয়েছিল এবং নির্দেশ দিয়েছিল আদালতের অনুমতি ছাড়া নতুন এফআইআরও করা যাবে না। তাহলে একই আইনি সুরক্ষা এখন অভিষেকের ক্ষেত্রে কেন প্রযোজ্য হবে না? তবে এই যুক্তিতে সায় দেননি বিচারপতি। তিনি স্পষ্ট জানান, সব অভিযোগের বিষয়বস্তু তো এক হতে পারে না। শিলিগুড়িতে হওয়া অভিযোগের সঙ্গে ভবানীপুরের অভিযোগের চরিত্রও এক নয়। সব ক্ষেত্রে ঢালাও সুরক্ষা দিলে তো তদন্তই থমকে যেতে পারে। তাছাড়া শুভেন্দু অধিকারীর ক্ষেত্রেও সব মামলায় এমন ঢালাও সুরক্ষা ছিল না। নির্দিষ্ট কিছু মামলায় পৃথকভাবে অন্তর্বর্তী সুরক্ষা দেওয়া হয়েছিল। ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কোনো অন্তর্বর্তী রক্ষা কবচ দেয়নি হাইকোর্ট। আপাতত তার সমস্ত মামলায় একসঙ্গে সার্বিক আইনি রক্ষা কবচের আবেদনটি খারিজ হয়ে গেল। এদিন সব পক্ষের আর্জি মেনে মামলার পরবর্তী শুনানি ধার্য হয়েছে আগামী 30শে জুলাই। তবে রাজ্য সরকারকে এও নির্দেশ দেওয়া হয়েছে, পরবর্তী শুনানির আগে পুলিশ যদি এই মামলাগুলির কোনোটিতেও অভিষেকের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করে তা রাজ্যকে সরাসরি আদালতকে জানাতে হবে। দিশা দাসের রিপোর্ট, হেডলাইন্স, কলকাতা। এই গিয়ক খেলে পরে কোলেস্ট্রল বাড়ে, কিন্তু ব্যাপারটা সর্বাংশে সত্যি নয়। খাবারের সঙ্গে কোলেস্ট্রলের পরিমাণ বৃদ্ধি পাওয়া বা হ্রাস পাওয়ার সম্পর্কটা একটু ক্ষীণ হয়ে গেছে। তবে যেটা করতে হবে সেটা হচ্ছে যে অতিরিক্ত তেলওয়ালা খাবার, তেলযুক্ত খাবার সেটা অ্যাভয়েড করতে হবে। আর আমরা বলি যে বেশি ভেজিটেবলস খাবেন, বেশি ফল খাবেন। কি খাবেন? হোল গ্রেন খাবেন, ময়দা অ্যাভয়েড করুন, বিস্কুট অ্যাভয়েড করুন, কেকস অ্যাভয়েড করুন, পপকর্ন, এই সমস্ত খাবারগুলো অ্যাভয়েড করুন। আপনার রান্নার তেল হিসাবে সর্ষের তেলই ইউজ করতে পারেন পরিমিতভাবে। সাদা তেল ডাবল রিফাইন্ড হলে পর সেটা কিন্তু তাতে খাদ্যগুণটা নষ্ট হয়ে যায়। বিশেষত এখন যেটা আমরা বলবো সেটা হচ্ছে যে খুব উচ্চ তাপে যে রান্নাগুলো হয়, যেমন কুইক কমার্স, 10 মিনিটে খাবার দিয়ে যাচ্ছে, 20 মিনিটে খাবার দিয়ে যাচ্ছে, এই খাবারগুলো অত্যন্ত বেশি তাপে খুব তাড়াতাড়ি রান্না হয়, তাতে তেলটা ব্রেকডাউন করে যায়। তেলটা ভেঙে যে জিনিসটা তৈরি হয় সেটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে হানিকর। হৃদরোগীদের এই ধরনের খাবারগুলো অ্যাভয়েড করাই ভালো। আর বাড়িতে রান্নার সময় তেলটাকে বারে বারে ব্যবহার করবেন না। একবার ব্যবহার করার পরে তেলটাকে বর্জন করে ফেলাই উচিত। আমিষ জাতীয় খাবারের মধ্যে আপনারা মাছ খেতে পারেন, চিকেন খেতে পারেন, ডেয়ারি, দুধ, ছানা চলবে, তবে ফুল ক্রিম মিল্কটা অ্যাভয়েড করবেন। সয়াবিন, লেগুমস মানে শুটি, মটরশুটি, কড়াইশুটি এগুলো খেতে পারেন। এরপরে খাবারতেও একটা তো সাধারণ আইডিয়া দেওয়া গেল যে এইগুলো আপনি খেতে পারেন আর এইগুলো খাওয়াটাও উচিত নয়। খাবার পরে 20 মিনিট থেকে আধ ঘন্টা বিশ্রাম নেবেন। খাবার পরে সাথে সাথে উঠে কাজ করতে যাবেন না, তাতে হৃদরোগীদের হার্টের উপর চাপ বেড়ে যায়। এবং নতুন একটা কথা, সেটা হচ্ছে স্লিপ হাইজিন। সমস্ত হৃদরোগীদের বলা হয় যে আপনাদের দিনে 6 থেকে 7 ঘন্টা ঘুমানোটা খুব জরুরি দরকার, তাতে শরীরটা ভালো থাকে, হৃৎপিণ্ড ভালো থাকে। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।